তৌহিদুল। হ্যালো, কেউ আছেন?
আচ্ছা, তাহলে শুরু করি। সবাই কি স্লাইড দেখতে পারতেছেন? কালকে আমরা গত ক্লাসে আমরা এই জায়গায় পড়া শেষ করছিলাম যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে এবং কমপ্লেক্স নাম্বারটি কি কি ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি। একটা ফর্ম ছিল লাগে রেক্টেঙ্গুলার আর একটা ফর্ম ছিল লাগে পোলার। তো আমরা দুইটা ফর্মের মধ্যে কিছু ট্রান্সফরমেশন রুল দেখছি, যে ট্রান্সফরমেশন রুলগুলো ইউজ করে আমরা এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করতে পারি। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি ফেজার বলতে আমরা কি বুঝি। সো আমরা প্রথম ক্লাসে এসে মোটামুটি দেখছিলাম যে ফেজার গুলো কি জিনিস। আজকে সংজ্ঞা সহ আরেকটু ইন ডিটেইল এখানে ফেজারের অঙ্কগুলো করে দেওয়া আছে। সো আপনাদের সুবিধার জন্য আমি এখানে মানে পরীক্ষার খাতায় কিভাবে সংজ্ঞাটা লিখতে হবে আর আপনারা যদি চান তাহলে গ্রাফিক্যালি কিভাবে এক্সপ্লেন করতে পারবেন এই জিনিসটা দিয়ে দিছি। সো ফেজার আর কিছুই না, আমরা যদি যে কোনো একটা মানে সাইনোসয়েডাল ওয়েভফর্ম দেখি, সেই সাইনোসয়েডাল ওয়েভফর্মের যেই ম্যাগনিটিউড আর ফেজ অ্যাঙ্গেল এই দুইটাকে আমরা যদি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলি হলো কি ফেজার। সো স্বাভাবিকভাবে বোঝাই যেতেছে যে কোনো ভেক্টরকে আমরা যদি মানে এভাবে অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড ওয়াইজ প্লেস করতে চাই তাহলে পোলার ফর্মটাই আমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট। আর পোলার ফর্মটার আরেকটা অ্যাডভান্টেজ আছে, পোলার ফর্মটার আরেকটা অ্যাডভান্টেজ আছে হলো কি যেটা, সেটা হলো সাইনোসয়েডাল ওয়েভফর্ম আপনাদেরকে যেটা দেওয়া থাকবে সেটার ম্যাগনিটিউড আপনি যদি পোলার ফর্মের ক্ষেত্রে জেড যেটা ছিল সেই জেডটা ধরেন তাহলে আপনি এটার সঙ্গে যে ফেজ অ্যাঙ্গেলটা ইনভলভড ওমেগা টি প্লাস থিটা, সেই ওমেগা টি প্লাস থিটাটাকে আপনি ওই পোলার ফর্মের অ্যাঙ্গেল হিসেবে লিখতে পারবেন। সো খুব সহজেই যদি আপনাদের কাছে সাইনোসয়েডাল ওয়েভফর্ম দেওয়া থাকে ওই সাইনোসয়েডাল ওয়েভফর্মটাকে আপনারা পোলার ফর্মে এভাবে এক্সপ্রেস করতে পারবেন। আর পোলার ফর্মে যদি এক্সপ্রেস করতে পারেন তাহলে খুব সহজেই আমাদের যে নাম্বার প্লেনটা ছিল গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, নাম্বার প্লেন ইমাজিনারি এক্সিস আর রিয়েল এক্সিস মিলে আমাদের যে নাম্বার প্লেনটা গঠিত হয় সেই নাম্বার প্লেনে আপনি এই কমপ্লেক্স নাম্বারটাকে প্লেস করতে পারবেন। সো যখন কমপ্লেক্স নাম্বারকে আপনারা ওই নাম্বার প্লেনের মধ্যে প্লেস করবেন অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের পয়েন্টটাতে আপনি যদি একটা ভেক্টর দিয়ে ইন্ডিকেট করেন তাহলে ওই ভেক্টরটাকে আমরা বলি হলে গিয়ে ফেজর। ঠিক আছে, আমি মনে করি না এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা। আর সো আমাদেরকে জানতে হবে যে ফেজরটা আমাদের কেন জরুরি, কারণ ফেজর এই কথাটা আপনারা দেখবেন যে এই সংজ্ঞার মধ্যে দেওয়া আছে যে ফেজর এই কথাটা জেনারেলি ইলেকট্রিক সার্কিটের সঙ্গেই আসে আর কি, অন্য কোথাও ফেজর কথাটা তেমন একটা ইউজ করা হয় না। ইলেকট্রিক্যাল সার্কিটে ফেজর কথাটা বেশি ইউজ করা হয়। তো ইলেকট্রিক্যাল সার্কিটে অ্যাকচুয়ালি কেন ফেজর ইউজ করা হয় বা ফেজরের অ্যানালাইসিস এটার অ্যাডভান্টেজটা আমাদের কি। জেনারেলি আমরা যখন ডিসি একটা ভোল্টেজ সোর্স থাকে বা ডিসি দুটো কারেন্ট থাকে তখন আমরা খুব সহজে এদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, যেহেতু এটার সঙ্গে কোনো ফ্রিকোয়েন্সি ইনভলভ নেই, জাস্ট ম্যাগনিটিউড। ডিসি কখনো দিক পরিবর্তন করে না, সময়ের সাথে সাথে ডিসির কোনো পরিবর্তন নেই। সো ডিসির ক্ষেত্রে ভোল্টেজ বা কারেন্ট জাস্ট ডাইরেক্ট যেটা এটা অ্যালজেব্রিক সাম, যেটা সেই অ্যালজেব্রিক সামটা নিলেই আমরা জেনে যাই যে এটা রেজাল্টেন্ট কি। কিন্তু যখন এসি কনসিডার করি আমরা, এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ম্যাচ করা ব্যতীত আমরা জাস্ট এরকম ডাইরেক্ট যোগ করে দিতে পারি না। তবে যদি দুইটা ওয়েভফর্মের ফ্রিকোয়েন্সি এক হয় তাহলে আমরা জাস্ট দুইটা সিগন্যালের যে ম্যাগনিটিউড ওই ম্যাগনিটিউড দুটো যোগ করে দিয়ে একই ফ্রিকোয়েন্সি রেখেই আমরা এক্সপ্রেস করতে পারি। যেমন ধরেন এখানে দুইটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম দেওয়া আছে, একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম হলো কি 2 sin ওমেগা টি আর একটা হলো কি 3 sin ওমেগা টি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার ক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি এক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এক, এখানে ওমেগা এখানে ওমেগা, এবং দুইটার সঙ্গে কোনো ফেজ অ্যাঙ্গেল নেই, কোনো ফেজ ডিফারেন্স নেই, দুইটা একই ফেজে আছে এবং দুইটার ফ্রিকোয়েন্সি এক। সো আমরা দুইটাকে জাস্ট ডাইরেক্টলি 2 আর 3 যোগ করে দিয়ে 5 sin ওমেগা টি আকারে দেখাতে পারি, যেহেতু দুইটা একই ফেজে আছে। সো যে পয়েন্টগুলো পিক, এই পিক আর পিক সবসময় যোগ হয়ে এই পিকটাকে আরো বাড়ায় দিবে। সিমিলারলি নেগেটিভ পিকটার ক্ষেত্রে এক হবে। সো এখানে আর কোনো ইন্টারফারেন্স হবে না, এখানে জাস্ট দুইটা একটা একটার সঙ্গে যোগ হয়ে বড় হয়ে যাবে। যদি শর্তটা কি, শর্তটা হলো যদি ফ্রিকোয়েন্সি এক হয় আর কোনো ফেজ ডিফারেন্স না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। তাহলে এটা ফেজারের অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব।
ফেজার অ্যানালাইসিসটা করবো এই যে v1 এর যে 2, এই 2টা হবে লাগে আমাদের কমপ্লেক্স নাম্বারের z, আর ওমেগা টি প্লাস 0, সো এই 0টা হবে লাগে আমাদের অ্যাঙ্গেল। সো এই যে দেখেন আমরা এখানে ফেজরটাকে বসাইছি নাম্বার প্লেনের x অ্যাক্সিস হলে কি আমাদের রিয়েল নাম্বার, আর y অ্যাক্সিস হলে কি আমাদের ইমাজিনারি নাম্বার। সো আমরা ফার্স্টে কি করব, এখানে 0 থেকে 2 পরিমাণ যাব, যাওয়ার পরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল নেব। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি, এটা এক্স প্লেনের সঙ্গেই এক্স প্লেনের উপরে বসাবো আর কি। সিমিলারলি 3 সাইন ওমেগা টি কেও বসাবো ফেজরকে এখানে। সো দুইটাকে যোগ করে দিলে আমরা পাবো হলে গিয়ে 5 ভোল্ট, আর অ্যাঙ্গেল হলে কি 0 ডিগ্রি। এখন কোশ্চেন হলো কি যে আমাদের রিয়েল লাইফে তো কোনো ওয়েভ ফর্মে এরকম সুন্দর ইন ফেজ থাকে না, সবসময় দুটো ওয়েভ ফর্মের মধ্যে স্লাইট ডিফারেন্স হলেও ফেজের দিক থেকে স্লাইট ডিফারেন্স হলেও ডিফারেন্সটা থাকে। সো সেই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুলো কিভাবে করব, সেরকম একটা উদাহরণ দেখি আমরা। মনে করেন দুইটা ভোল্টেজের সাইনোসয়েডাল ওয়েভফর্ম দেওয়া আছে, একটা ওয়েভ হলো কি 2 সাইন ওমেগা টি, আর একটা হলো কি 4 সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। সো এখানে দুইটা সিগন্যাল আপনার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এক হলেও ফেজ ডিফারেন্স আছে, একই ফেজে নেই। তো এই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব? আমরা অ্যানালাইসিসটা যেটা করব, ফার্স্ট অফ অল এটাকে আমরা পোলার ফর্মে দেখব। সাইনোসয়েডাল ওয়েভফর্মটাকে পোলার ফর্মে আমরা দেখব। সো পোলার ফর্মে দেখলে আমাদের v1 আসবে হলে গিয়ে ম্যাগনিটিউড হলে গিয়ে 2, আর অ্যাঙ্গেল হলে গিয়ে 0, সো 2 ভোল্ট আর 0 অ্যাঙ্গেল। আর v2 কে আমরা দেখবো হলে গিয়ে ম্যাগনিটিউড 4, অ্যাঙ্গেল হলে গিয়ে 90 ডিগ্রি। সো এই দুইটাকে আমাদেরকে যোগ করতে হবে রেজাল্টেন্টটা পাওয়ার জন্য। কিন্তু আমরা পোলার ফর্মে যেরকম দুইটাকে জাস্ট যোগ করে দিতে পারবো না। সো পোলার ফর্ম থেকে আমাদেরকে রেক্টেঙ্গুলার ফর্মে নিতে হবে, পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে নিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হলে গিয়ে পোলার থেকে রেক্টেঙ্গুলার নেওয়ার যে সূত্রটা ছিল, এই সূত্রটা ইউজ করবো। সো পোলার থেকে রেক্টেঙ্গুলার নেওয়ার সূত্রটা কি ছিল? এই সূত্রটা ছিল আমাদের যে x সমান সমান z cos থিটা আর y সমান সমান z sin থিটা। সো এখন আমাদেরকে v1 এর জন্য x বের করতে হবে। v1 এর জন্য x বের করলে কি আসবে? v1 এর জন্য x বের করলে আসবে হলো z cos থিটা। সো এখানে z হলে গিয়ে 2, cos থিটা হলে গিয়ে cos 0, cos 0 সমান সমান 1। সো x পার্টটা আসবে হলে গিয়ে 2, আর y পার্টটা আসবে হলে গিয়ে z sin থিটা, sin 0 ডিগ্রি সমান সমান 0। সো আমাদের y পার্টটা আসবে হলে কি 0। সো v1 এর ক্ষেত্রে আপনার পোলার ফর্মটা হবে শুধু 2 ভোল্ট, আর v2 এর ক্ষেত্রে পোলার ফর্মটা যেটা হবে সেটা হলে কি z cos থিটা হলে কি x, সো cos 90 ডিগ্রি সমান সমান 0। সো এটার x পার্টটা 0, আর এটার y পার্টটা হবে হলে কি z sin থিটা, sin 90 ডিগ্রি সমান সমান 1। তাহলে এটার ইমাজিনারি পার্টটা থাকবে, ইমাজিনারি পার্টটা তাহলে হবে হলে কি 4j, যেটা হলে কি আমাদের ইমাজিনারি অ্যাক্সিসের একক। সো এই আলটিমেটলি আমরা এই কমপ্লেক্স নাম্বারটা পাবো যে 2 ভোল্ট প্লাস যে 4 ভোল্ট। তো এটাই হলো গিয়ে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। এখন এটাকে আমাদেরকে সাইন ফর্মে যদি আমরা নিতে চাই, তাহলে সাইন ফর্মে নিতে গেলে ফার্স্টে আমাদেরকে পোলার ফর্মে নিতে হবে। তো আমরা আবার ট্রান্সফরমেশন ইউজ করে এটাকে পোলার ফর্মে নিলাম, যে জেড সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর অ্যাঙ্গেলটা হলো গিয়ে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স করলে আমরা এটা পাবো। এখন এটা থেকে আমরা খুব সহজে সাইনে নিতে পারবো। এই জিনিসটা হবে কি আমাদের সাইনের ম্যাগনিটিউড, আর এটা হবে কি আমাদের ফেজ অ্যাঙ্গেল। সো এখন এটাকে যদি আমরা ফেজর ফর্মে যদি আমরা আঁকি আমাদের নাম্বার প্লেনে, তাহলে আমরা এক্স অ্যাক্সিসে আঁকলাম হলে গিয়ে যে 2 ভোল্ট আর অ্যাঙ্গেল হলে কি 0 ডিগ্রি, আর ওয়াই অ্যাক্সিস আমরা আঁকলাম হলে গিয়ে 4 ভোল্ট 90 ডিগ্রি। এটা রেজাল্টেন্টটা হবে হলে গিয়ে মাঝ বরাবর। সো আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ যেটা আছে ওটা থেকে কাউন্টার ক্লকওয়াইজ 63 ডিগ্রি যাব, যাওয়ার পরে 4.47 আমরা একটা ভেক্টর আঁকবো, আঁকলেই আমরা এই দুইটার রেজাল্টেন্ট পেয়ে যাবো। সো মোটামুটি খালি চোখের দেখে কিভাবে বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে নাকি? আমরা বুঝবো যে আমরা ছোটবেলায় যেটা করতাম, যেভাবে ছোটবেলায় ভেক্টর অ্যানালাইসিস করতাম, যেটা করতাম যে এই পয়েন্টটা থেকে এটার সমান্তরালে একটা বাহু আঁকতাম, আর এই পয়েন্টটা থেকে এটার সমান্তরালে একটা বাহু আঁকতাম, আঁকার পরে দুইটা সরল রেখা যে পয়েন্টে ইন্টারসেক্ট করতো জিরোর সঙ্গে আমরা ওই পয়েন্টটা যোগ করে দিতাম। সো এটা খালি চোখে দেখে মনে হইতেছে যে আমাদের অ্যানালাইসিসটা ঠিক আছে, কারণ এই জিনিসটা একটা আয়তক্ষেত্রের মতো হয়েছে। সো মনে হচ্ছে যে আমাদের অ্যানালাইসিসটা ঠিক আছে। এভাবে পরীক্ষার খাতায় আপনারা চেক করতে পারবেন যে আপনাদের অ্যানালাইসিসটা ঠিক আছে নাকি।
সো ফেজারের অ্যানালাইসিস পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করেন। ফেজার পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো কি আমাদের সিলেবাসের একদম শেষের দিকের টপিক, সেটা হলো ম্যাগনেটিক সার্কিটস। আমাদের সিলেবাসটা মোটামুটি 3 ভাগে বিভক্ত ছিল। প্রথম পার্টটা ছিল হলো কি ডিসি, তারপরটা ছিল হলো কি এসি, আর লাস্ট পার্টটা ছিল হলো কি ম্যাগনেটিক সার্কিটস। সো আমরা ডিসি মিড টার্মের আগে শেষ করছি, এসিটা আমরা মোটামুটি শেষ করছি এই পর্যন্ত। এসির কিছু টপিক আমরা বাদ দিছি, সেটার মধ্যে আপনার আছে হলো কি এসির ক্ষেত্রে নর্টন থিওরাম, থেভেনিন থিওরাম, সুপারপজিশন থিওরাম। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু ডিসিতে আপনারা এগুলো করছেন, সো আর আপনারা মিড টার্ম পরীক্ষাও দেন নাই, সো এসির ক্ষেত্রে এখন জিনিসটা করাটা এক ধরনের রিডান্ডেন্সি। আমাদের যেহেতু অনলাইনে ক্লাস করার কিছু রেস্ট্রিকশন আছে, সেই জন্য ওই টপিক গুলো এখন আপাতত কভার করতেছি না, কারণ ওই টপিক গুলোর সঙ্গে অনেক ম্যাথ ইনভলভ আছে এবং এই ম্যাথ গুলো আপনারা মিড টার্মের আগে দেখছেন। সো আমার মনে হয় যে ওই জিনিসগুলো এখানে পড়াটা খুব বেশি একটি ইফেক্টিভ হবে না, এই জন্য আমি একদম ফাইনাল টপিকটাতে চলে গেছি। এই ফাইনাল টপিকটাতে আমাদের মোটামুটি 3 থেকে 4টা ক্লাসের মতো লাগবে। সো আগামী সপ্তাহে আমি আশা করতেছি যে আমাদের শেষ ক্লাস হবে আর কি। সুপারপজিশনও কি থাকবে? না, সুপারপজিশন আমি বললাম আপনাদের যেহেতু মিড টার্ম হয় নাই, সো আপনাদের সুপারপজিশন কিভাবে থাকবে? যদি আপনাদের কখনো ফাইনাল পরীক্ষা হয়, আমি জানি না আপনাদের ফাইনাল পরীক্ষা কিভাবে হবে, যদি আপনাদের ফাইনাল পরীক্ষা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিসিতে যে সুপারপজিশন পড়ছিলাম বা ডিসিতে যে থেভেনিন পড়ছিলাম, নর্টন পড়ছিলাম, ওগুলাকে ইনক্লুড করে দেওয়া হবে বা ওটার পরীক্ষা একটা ভাইবা অন্য কোনো ভাবে নেওয়া হবে। যেহেতু ওই পরীক্ষাটাই আপনাদের নেওয়া হয়নি, সো এসিতে আপনাদের ওই জিনিসটা পড়াটা এখন মানে আমার কাছে মনে হচ্ছে অপ্রয়োজনীয়। আর এই তো আপনাদের ল্যাবে খুব সম্ভবত সুপারপজিশনের ল্যাব বা থেভেনিন নর্টনের ল্যাব হইতেছে, আপনারা বলতে পারবেন যে হইতেছে নাকি? আমি যতদূর জানি আপনাদের এই কোর্সটার সঙ্গে যে ল্যাব কোর্সটা আছে সেই ল্যাব কোর্সটার মধ্যে ওগুলো ইনক্লুডেড আছে, সুপারপজিশন, নর্টন বা থেভেনিন আছে কি? জি স্যার আছে, এগুলা মিডের আগেই হয়েছিল কিন্তু সুপারপজিশন মনে হয় নাই। সুপারপজিশন মানে আচ্ছা সেটাই হোক, দুটো পড়লেই মনে পড়বে, সেটা আমরা পরে জানতে পারবো আসলে পরীক্ষা হবে নাকি হবে না। তাহলে চলেন আজকে হলে কি আমরা ম্যাগনেটিক সার্কিট গুলো কি এটা দেখি। ম্যাগনেটিক সার্কিট শুরু করার আগে আমি আপনাদেরকে এই ছবিটাতে নিয়ে যাই। সো আমার মনে হয় যে এই ছবিটার সঙ্গে আপনারা এই আজকের টপিকটা পড়ার আগের থেকে এই ছবিটার সঙ্গে পরিচিত। এই ছবিটা কোথায় দেখছেন বলতে পারবেন? বা এরকম সার্কিট এলিমেন্ট আমাদের এই কোর্সে এর আগে কোথায় পড়ছেন এরকম সার্কিট? আর ইন্টারে পড়ছি সলিনয়েডালের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, সলিনয়েডের ক্ষেত্রে পড়ছেন। সলিনয়েডটা কি ছিল একটু মনে করে দিতে পারবেন আমাকে? জি স্যার, একটা হচ্ছে মানে কোন চুম্বক শক্তিকে আরো শক্তিশালী করার জন্য তার মধ্য দিয়ে তার পেঁচায় তাকে মধ্যে বিদ্যুৎ মানে পরিচালনা করা হয়, অথবা হ্যাঁ তার অচুম্বক পদার্থকে চুম্বকে তৈরি করার জন্য। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আপনার 2 নম্বরটা আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, যে একটা অচুম্বকীয় পদার্থকে চুম্বকে পরিণত করার জন্য। অ্যাকচুয়ালি ঠিক অচুম্বকীয় না, জিনিসটার মধ্যে কিছুটা মানে এমন প্রপার্টি থাকতে হবে যে এটার ভিতরে যে পোল গুলো আছে সেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হওয়ার একটা প্রবণতা আছে। যেমন মনে করেন ফেরোম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক যে ম্যাটেরিয়াল গুলো আছে, যেমন মনে করেন লোহা বা এই টাইপের ম্যাটেরিয়াল গুলো, যেগুলোর ভিতরে যে ডাইপোল গুলো আছে সেটা হলো কি যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন করে। এই ধরনের পদার্থকে আমরা যদি পুরোপুরি চুম্বকে পরিণত করতে চাই তখন হলে কি আমরা সলিনয়েডের মতো একটা স্ট্রাকচার তৈরি করি। সলিনয়েডটা আর কিছু না, জাস্ট একটা কোরের উপরে একটা তারকে কয়েলের মতো করে পেঁচানো হয়, পেঁচানো করার পরে ওই তারটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করি আমরা, তাই না? সো ইলেকট্রিসিটি পাস করলে ওই কয়েলটা চুম্বকে পরিণত হয়। ঠিক আছে, কিন্তু আপনাদের এত দূরে যাওয়ার দরকার নেই, ইন্টারমিডিয়েটে যাওয়ার দরকার নেই। এরকম একটা জিনিস আমরা রিসেন্টলি করছি, খুব রিসেন্টলি। ওই জিনিসটা কি ছিল? ইন্ডাক্টর। আপনাদের যদি কারো মনে না পড়ে, ওই জিনিসটা ছিল ইন্ডাক্টর।
সো আমরা মিড টার্মের পরে আমাদের যে পড়ালেখা শুরু করছি, পড়ালেখার মধ্যে প্রথম টপিকটাই ছিল হলো কি ইন্ডাক্টর। ঠিক আছে, সো ওই ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে একটা সার্কিটের মধ্যে যখন এরকম একটা পেঁচানো কয়েল থাকে, তারের পেঁচানো কয়েল থাকে, তখন ওই তারের পেঁচানো কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? ওই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে কয়েলের দুই পাশে একটা ভোল্টেজ ইনডিউসড হয়, যেটা আমরা সার্কিটে বিভিন্ন ভাবে ইউজ করি। তো সো এই ম্যাগনেটিক সার্কিটের বেশিরভাগ যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্ট গুলো আপনাদের ইন্ডাক্টর যে লেসনটা ছিল, ওই ইন্ডাক্টর লেসনটার সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যখন ম্যাগনেটিক সার্কিটটা রিভিউ করবেন পরীক্ষার জন্য বা নিজেদের পড়ার জন্য যখন রিভিউ করবেন, তাহলে ম্যাগনেটিক সার্কিটটা অবশ্যই আপনারা ইন্ডাক্টরের সঙ্গে সাইড বাই সাইড রিভিউ করবেন, ঠিক আছে? সো ম্যাগনেটিক সার্কিট যে চ্যাপ্টারটা, এই ম্যাগনেটিক সার্কিট চ্যাপ্টারটাকে আপনারা মনে করবেন যে ইন্ডাক্টর চ্যাপ্টারের একটা অংশ, ঠিক আছে? আপনারা যদি ম্যাগনেটিক সার্কিটটা খুব ভালো মতো বুঝেন, তাহলে ইন্ডাক্টরটা বুঝতে আপনাদের তেমন একটা সমস্যা হবে না। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যখন রিভিউ করবেন তখন ইন্ডাক্টর আর ম্যাগনেটিক সার্কিট এই দুইটা জিনিস একসাথে রিভিউ করবেন, একসাথে পড়বেন, ঠিক আছে? তবে আমাদের প্রোগ্রেসের সুবিধার্থে আমরা একসাথে পড়ি নাই, যেহেতু আপনাদের সিলেবাস এইভাবে দেওয়া আছে, সো আমরা সিলেবাস ফলো করছি। আচ্ছা, যেটি হোক, তাহলে ম্যাগনেটিক সার্কিট আমরা আমাদের চারপাশে মোটামুটি সব জায়গাতেই ম্যাগনেটিক সার্কিট দেখি। যেমন মনে করেন আমরা যে এখন কমিউনিকেট করতেছি, আমরা কিন্তু একটা ম্যাগনেটিক সার্কিটের মাধ্যমে কমিউনিকেট করতেছি। কেউ কি বলতে পারবেন যে আমরা যে ম্যাগনেটিক সার্কিটটি ইউজ করতেছি এটা কি কম্পোনেন্ট বা কোন ধরনের কম্পোনেন্ট আমরা ইউজ করতেছি ম্যাগনেটিক সার্কিট? কেউ বলতে পারবেন না আমরা কি ম্যাগনেটিক সার্কিট এই মুহূর্তে ইউজ করতেছি? যারা যারা শুনতেছেন, আপনারা কিসের মাধ্যমে শুনতেছেন? নেটওয়ার্ক। স্পিকারের মাধ্যমে শুনতেছেন। কথাটা যে শুনতেছেন কোন একটা হ্যাঁ। হেডফোন বা ফোনের স্পিকার দিয়ে শুনতেছেন, তাই না? আবার কথাটা যে বলতেছেন জি স্যার। সেটা হলো গিয়ে একটা মাইক্রোফোনের মাধ্যমে বলতেছেন। তো আপনারা ছোটবেলায় কখনো খেলতে খেলতে স্পিকার ভাঙছেন বা স্পিকারের ভিতরে কি থাকে এই জিনিসটা দেখছেন? ও স্যার, হ্যাঁ, চুম্বক। স্যার চুম্বকের সামনে স্যার ওই তার পেঁচানো থাকে। চুম্বকের সামনে তার পেছনে থাকে। এই জিনিসটা কেন থাকে, মানে কখনো আপনারা এটা কি জানার সুযোগ হয়েছে বা কোয়েশ্চেন করছেন কখনো? না স্যার। এই জিনিসটা জানেন, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। স্পিকারের যে আপনার কনস্ট্রাকশন, স্পিকারের কনস্ট্রাকশনটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো আপনাদের মধ্যে থেকে একজন আমাকে নেক্সট ক্লাসে স্পিকারের কনফিগারেশন একটু বুঝাবেন, যে স্পিকারটা কিভাবে কাজ করে। তো স্পিকারটা আজকে আজকে পড়ার জন্য শুধু এতটুকুই জেনে রেখেন যে স্পিকার জিনিসটা একটা ইলেকট্রোম্যাগনেট। সো এটার মধ্যে দিয়ে যখন আপনার ইলেকট্রিসিটি পাস করে, এই চুম্বক ক্ষেত্রটা পরিবর্তিত হয়। চুম্বক ক্ষেত্রটা যখন পরিবর্তিত হয়, আপনারা দেখবেন যে স্পিকারের একটা সাইড আপনার বড় একটা স্টিলের কেজের মতো থাকে, যে কেজের মধ্যে পাতলা একটা ডায়াফ্রাম লাগানো থাকে। আমি জানি না এই জিনিসটা দেখছেন, এই কালো রঙের একটা ডায়াফ্রাম লাগানো থাকে। সো আপনার যখন ওটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে, ওই ইলেকট্রিসিটি পাস করার কারণে ডায়াফ্রামটা সামনে এবং পিছে মুভ করে। সো সামনে আর পিছে মুভ করার কারণে আপনার এয়ারটা কম্প্রেস হয় আর এক্সপান্ড হয়। সো এয়ারের কম্প্রেশন আর এক্সপানশনটাই আপনারা এইভাবে সাউন্ড হিসেবে শুনতে পারতেছেন, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা হলো গিয়ে আপনারা স্পিকারটা কিভাবে কাজ করে, সেই স্পিকারটা ওয়ার্কিং প্রিন্সিপালটা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে লিখে আমাকে দিবেন, ঠিক আছে? এখন এই জিনিসটা যেহেতু আপনাদের ই থেকে রুল করা হয়েছে, ডিপার্টমেন্ট থেকে রুল করা হয়েছে যে আপনাদের কোয়ারেন্টাইন পিরিয়ডে কোনো অ্যাসাইনমেন্ট আমরা অনলাইনে নিতে পারবো না। সো আপনারা চাইলে অ্যাসাইনমেন্টটা লিখে আমার সঙ্গে শেয়ার করতে পারেন সামনের ক্লাসে, অথবা আপনাদের ক্লাস যখন রিজিউম হবে তখন আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারেন আমাকে। বোথ ওয়েতেই চলবে, কোনো সমস্যা নেই। সো এটা হলো কি আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনারা নোট করে রাখেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট হলো কি যে একটা স্পিকার, এর যে ইলেকট্রোম্যাগনেটিক সার্কিট এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপাল,
সেটা আপনারা ডিসক্রাইব করবেন, ঠিক আছে? সো আমাদের চারপাশে আমরা এরকম অনেক ম্যাগনেটিক সার্কিট প্রতিদিন দেখি। এটার মধ্যে সবচেয়ে কমন উদাহরণ যে আমরা যেটা দিলাম স্পিকার, সেই স্পিকারটা একটা ইলেকট্রোম্যাগনেটিক সার্কিট। এটা ম্যাগনেটিজমের কারণেই ডায়াফ্রামটা মুভ করে, আমরা সাউন্ড শুনি। সিমিলারলি আপনার মনে করেন মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এগুলো কিন্তু আপনার ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমেই আপনার ইলেকট্রিক্যাল সিগন্যাল আদান প্রদান করে, ঠিক আছে? সো ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিসিটির মধ্যে খুব মানে ওতপ্রোত একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা এই লেসনের ডাউন দ্য লাইন দেখবো। সো আপনারা তো এই পিকচারটার সঙ্গে সবাই পরিচিত, যে একটা ম্যাগনেট যদি আমাদের থাকে, সেই ম্যাগনেটের মধ্যে অবশ্যই আমাদের দুইটা পোল থাকবে। একটা পোল হবে হলো গিয়ে নর্থ পোল, আর একটা হলো গিয়ে সাউথ পোল। সো আমরা যদি এটাকে ব্যাটারির সঙ্গে তুলনা করি বা একটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে তুলনা করি, তাহলে নর্থটাকে জেনারেলি আমরা হাই পটেনশিয়াল আর সাউথটাকে লো পটেনশিয়ালের সঙ্গে তুলনা করতে পারি। তবে এই কথাটা জাস্ট আপনাদের বোঝার জন্য, যে নর্থ পোলকে আমরা হাই পটেনশিয়াল আর সাউথ পোলকে আমরা লো পটেনশিয়ালের সঙ্গে তুলনা করতে পারি। এবং সবসময় আমরা জানি যে নর্থ থেকে সাউথের দিকে আপনার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এক্সটেন্ড করে, যে মানে নর্থ থেকে আপনার ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো বের হবে এবং সাউথে যায় ওগুলা কনভার্ট করবে। সো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে যেই লাইনগুলো যায়, সেই লাইনগুলোকে আমরা এরকম কার্ভেচার আকারে, এভাবে মানে ভ্যাকুয়ামের মধ্যে এভাবে কার্ভেচার আকারে আমরা লিখি, ঠিক আছে? তো এই জিনিসটা মনে হয় আপনারা আগে জানতেন কি যে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এক্সটেন্ড হয়। জি স্যার। তো এই ম্যাগনেটিক ফিল্ড গুলো যে এখান থেকে এক্সটেন্ড হয়, এটার কারণেই আপনারা দেখবেন যে আপনারা যখন পাশাপাশি দুইটা ম্যাগনেট রাখবেন, ম্যাগনেট গুলো সবসময় চেষ্টা করবে যে নর্থ আর সাউথ একসাথে থাকার। নর্থ আর সাউথ একসাথে থাকার চেষ্টা করে কেন? কারণ নর্থ আর সাউথ একসাথে থাকার চেষ্টা করে তখন ম্যাগনেটিক ফিল্ডের যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো সবচেয়ে শর্ট ডিস্টেন্স অতিক্রম করে নর্থ থেকে সাউথের দিকে যেতে পারে। এই জন্য আপনারা সবসময় নর্থ আর সাউথ একসাথে নিজেদেরকে অ্যালাইন করার চেষ্টা করে, যদি পাশাপাশি দুটো ম্যাগনেট রাখেন, যেটা শর্টেস্ট পাথ অ্যাভেলেবলটা খুঁজে নেয়। এই জন্য যদি দুইটা ম্যাগনেট স্ট্রং এনাফ হয়, তখন এরা সবসময় নিজেদেরকে এমন ভাবে ওরিয়েন্ট করে যাতে নর্থ আর সাউথ পাশাপাশি থাকে। কখনো কিন্তু আপনারা দেখবেন না যে দুইটা ম্যাগনেট যখন পাশাপাশি রাখবেন তখন নর্থ নর্থ একসাথে থাকে। সবসময় অপোজিট যে পোল গুলো আছে, অপোজিট পোল গুলো একে অপরের কাছে থাকার চেষ্টা করে, যাতে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এটা কম ডিস্টেন্স ট্রাভেল করা লাগে, ঠিক আছে? সো এই যে আমরা যে ম্যাগনেট দেখলাম, ধরেন যে একটা পার্মানেন্ট ম্যাগনেট, এই পার্মানেন্ট ম্যাগনেটটা দেখলাম যে এখান থেকে যে ফিল্ড গুলো এক্সটেন্ড করতেছে নর্থ থেকে সাউথের দিকে, এই লাইনগুলোকে আমরা বলি হলো ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস, ঠিক আছে? বা সংক্ষেপে আমরা বলি হলো ফ্লাক্স লাইনস। এই ফ্লাক্স লাইনস কে আমরা জেনারেলি ওয়েবার দিয়ে প্রকাশ করি। এটার একক হলো ওয়েবার, ফ্লাক্স লাইনের একক হলো ওয়েবার, আর এটাকে হলো ফাই সিম্বলটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সো ফ্লাক্স লাইনস গুলো হলো জাস্ট কি পরিমাণ বা কি সংখ্যক ফ্লাক্স লাইন গুলো যাইতেছে, এটারই পরিমাপ হলো আপনার ওয়েবার দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে? সো আপনি এখানে যদি কোনো মিটার ধরেন, ফ্লাক্স ওয়েবারের জন্য জানার জন্য যদি কোনো মিটার ধরেন, তাহলে ও শুধু জানাবে যে কি পরিমাণ ফ্লাক্স লাইন ওই মিটারটার ভিতর দিয়ে ঢুকতেছে আর বেরোচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা এই জেনারেলি এই ফ্লাক্স লাইনের পরিমাপ বোঝার জন্য আরেকটা কোয়ান্টিটি ইউজ করি। এই কোয়ান্টিটিটার নাম হলো কি ফ্লাক্স ডেনসিটি। সো ফ্লাক্স ডেনসিটি নামটা শুনে বুঝে যেতেছে এটা প্রকাশ করা হলো যে একটা ইউনিট এরিয়া দিয়ে কি পরিমাণ ফ্লাক্স লাইন ঢুকতেছে বা বের হইতেছে, ঠিক আছে? জেনারেলি এটা হলো কনভেনশনালি আমরা ইউজ করি যে কি পরিমাণ ফ্লাক্স আছে ওই জায়গাতে, এটা বোঝার জন্য আমরা এই ইউনিটটি ইউজ করি যে ফ্লাক্স ডেনসিটি কত। কারণ অ্যাকচুয়ালি ফ্লাক্স লাইন দিয়ে শুধু টোটাল ফ্লাক্সের নাম্বারটা বোঝা যায়, এটা আসলে আমরা ঠিক বুঝতে পারি না যে কি পরিমাণ ফ্লাক্স অন্য কিছুর একটা সাপেক্ষে কি পরিমাণ ফ্লাক্স আছে। সো এটা জানার জন্য আমাদেরকে ডেনসিটিটা জানতে হয় যে ওই এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স লাইন যেতেছে। সো ফ্লাক্স লাইন বের করার জন্য আমাদের কি ফ্লাক্স ডেনসিটি বের করার জন্য আমাদের কি লাগবে? আমাদেরকে ফাইটা জানা লাগবে, যে ফ্লাক্স লাইনের পরিমাণটা জানা লাগবে, আর ওই সার্টেন জায়গাটার ক্ষেত্রফল জানা লাগবে। সো এই জন্য ফ্লাক্স ডেনসিটিটাকে আমরা প্রকাশ করি লাগে ফাই ডিভাইডেড বাই এ দিয়ে। এখন মনে করেন ফ্লাক্স লাইন গুলো এরকম আপনার নর্থ পোল থেকে বেরোতেছে ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে, যে আবার সাউথ পোলের সঙ্গে সাউথ পোলে গিয়ে কনভার্ট করতেছে। এখন ধরেন যে দুইটা জায়গাতে আমি মাপতেছি যে ফ্লাক্স ডেনসিটি কত। একটা হলো গিয়ে এই জায়গাটাতে যে আপনারা বি দিয়ে যে এই সার্কেলটা দেখতে পারতেছেন, বি হলো গিয়ে আপনার ওই সার্কেলটার এরিয়া, আর এখানে আরেকটা সার্কেল দেখতেছেন সেটা হলো গিয়ে এ। তো
তো এখানে তো আপনারা স্বাভাবিকভাবে দেখে বুঝতেছেন যে এ তে যে পরিমাণ ফ্লাক্স লাইন ঢুকতেছে সেটা হলো কি বি থেকে বেশি। তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এ এর ফ্লাক্স ডেনসিটি বি এর থেকে বেশি হবে। ঠিক আছে, সো আমরা দেখতেছি যে ফ্লাক্স লাইন গুলো যখন আপনার পোলের কাছাকাছি এসে অ্যাপ্রোচ করে তখন এটার ডেনসিটি ভ্যাকুয়ামের তুলনায় অনেক বেড়ে যায়। ঠিক আছে, সো এ এর ফ্লাক্স ডেনসিটি বি এর থেকে বেশি। সো ফ্লাক্স লাইন গুলোর ডেনসিটি সবচেয়ে বেশি থাকে হলো গিয়ে পোলের কাছে, আর সবচেয়ে কম থাকে হলো গিয়ে এরকম মাঝামাঝি জায়গাতে। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন তো ফ্লাক্স লাইন কাকে বলে এবং ফ্লাক্স ডেনসিটি কাকে বলে এই জিনিসটা দেখলাম। সেটা আমরা দেখলাম হলো কি পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা আমরা দেখলাম হলো কি পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা আমাদের এই কোর্সের সঙ্গে পার্মানেন্ট আর ম্যাগনেটের আগের স্লাইডের ওই বি বুঝতে পারলাম না স্যার। বিটা হলো কি আপনার আমরা ফ্লাক্স ডেনসিটি যেটা আছে ওই ফ্লাক্স ডেনসিটিকে বি দ্বারা ডিনোট করি আমরা, মানে বি মানে হলো কি ফ্লাক্স ডেনসিটি। যে বড় বি সমান ফাই বাই এ, এটা হ্যাঁ, ফাই হলে কি আপনার টোটাল ফ্লাক্স লাইন। সাপোজ আপনি এখানে একটা সার্কেল কনসিডার করতেছেন, ঠিক আছে, এই সার্কেলটা হলো কি আপনার বি। ঠিক আছে, বি বি এর ভিতর দিয়ে কয়টা আপনার ফ্লাক্স গেছে, ফ্লাক্স লাইন গেছে? তিনটা, তাই না? সো এই তিনটা ফ্লাক্স লাইনের কারণে আপনি যেই পরিমাণ ওয়েবার পাবেন সেই ওয়েবারটাকে আপনি যদি বি এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেন তাইলেই আপনি এই সার্কেলটার ফ্লাক্স ডেনসিটি পাবেন, একটা ইউনিট এরিয়া দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে। বুঝতে পারছেন? আপনারা কি কারেন্ট ডেনসিটি কথাটা শুনছেন কখনো অন্য কোনো কোর্সে? কারেন্ট ডেনসিটি, যে কারেন্ট ডেনসিটি কথাটা শুনেন নাই কখনো? কারেন্ট ডেনসিটি আপনার সিমিলার। কারেন্ট ডেনসিটি হলো কি যেরকম কোন একটা ইউনিট এরিয়া দিয়ে যেই পরিমাণ ইলেকট্রিক কারেন্ট পাস করে ওটাকে বলা হলো কারেন্ট ডেনসিটি। সো কারেন্ট ডেনসিটি হলো কি আপনি জাস্ট অ্যাম্পিয়ারটা মাপবেন, অ্যাম্পিয়ারটা মাপে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিবেন। সো ওইটার একক হলো কি অ্যাম্পিয়ার বাই মিটার স্কয়ার। সো ইলেকট্রিক্যাল সার্কিটে ওই কারেন্ট ডেনসিটির ইকুইভ্যালেন্ট হলো কি আপনার ফ্লাক্স ডেনসিটি, যে একটা ইউনিট এরিয়া দিয়ে কি পরিমাণ ফ্লাক্স লাইন যাওয়া আসা করতেছে। বুঝতে পারছেন না? কনফিউশন আছে? ওকে স্যার। আর এখানে যে আপনার ফ্লাক্স লাইনটা দেখতে পারতেছেন, ম্যাগনেটিক যে আপনার ফ্লাক্স লাইন গুলো তৈরি হইতেছে এটা হলো কি আপনার ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড লাইন গুলোর মতো। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আপনার কতগুলো ফিল্ড লাইন এক্সটেন্ড করে, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি ইলেকট্রিক ফিল্ডকে। ওই ফ্লাক্স লাইনটা হলো কি অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড লাইনের ইকুইভ্যালেন্ট। সো এরকম ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক সার্কিটের মধ্যে আপনার অনেক মিল আছে। সো আপনারা চাইলে আরো ভালোভাবে বোঝার জন্য এগুলোকে ইলেকট্রিক সার্কিটের সঙ্গে তুলনা করতে পারেন, যে ম্যাগনেটিক প্রত্যেকটা সার্কিটের যে প্যারামিটার গুলো আছে এটার ইলেকট্রিক সার্কিটের ইকুইভ্যালেন্টটা কি। আচ্ছা, যেটাই হোক, তাহলে আমরা জেনারেলি এই এই কোর্সের মধ্যে ম্যাগনেটটা বেশিরভাগই দেখবো হলে কি ইলেকট্রোম্যাগনেট। আমরা পার্মানেন্ট ম্যাগনেটটা খুব বেশি একটা কাজ করি না। সো আমরা সব দেখবো হলে কি ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে। সো ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা এরকম কয়েলকে একটা যখন পেঁচাই, কয়েলকে এরকম যখন একটা পেঁচাই কন্ডাক্টর দিয়ে একটা কয়েল বানাই, সেটার মধ্যে দিয়ে আমরা যখন একটা ইলেকট্রিসিটি পাস করি তখন ইলেকট্রিসিটি পাস করার কারণে ওটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? এই জিনিসটা তো আমরা আগেও বহুবার ইন্ডাক্টরে আলোচনা করছি, যে একটা এরকম পেঁচানো কয়েলের মধ্যে দিয়ে আমরা যখন ইলেকট্রিসিটি পাস করি তখন এই টোটাল কয়েলটাই একটা ম্যাগনেট হিসেবে কাজ করে। কারণ কি? কারণ এটার যেই আপনার ইটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টটা আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট একটা আরেকটার সঙ্গে অ্যাড হয়ে পুরো কয়েলটা একটা হোল ম্যাগনেট হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি হলে কি ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, সো ওই ইলেকট্রোম্যাগনেটের যেই মানে ইলেকট্রোম্যাগনেটের যে ইফেক্টটা, ওই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টটা বোঝানোর জন্য আমরা একটা টার্ম ইউজ করি, যে টার্মটার নাম হলো গিয়ে ম্যাগনেটোমোটিভ ফোর্স।
ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হলো কি যে আপনার নাম্বার অফ টার্নস এই ইলেকট্রোম্যাগনেটের মধ্যে কতগুলো টার্ন আছে সেটার সঙ্গে আমরা যদি টোটাল কারেন্টকে গুণ করে দিই, যে যেই কারেন্টটা পাস করতেছে, তখনই আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্সটা পেয়ে যাই, যে আমরা এটার মধ্যে থেকে কি পরিমাণ ম্যাগনেটিজমটা পাইতেছি, এটা কত শক্তিশালী ম্যাগনেট বা কত উইক ম্যাগনেট, এইটাই প্রকাশ করবে হলো কি ম্যাগনেটোমোটিভ ফোর্স। সো আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারবেন যে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্টটা কি? কেউ কি ইনটিউশন থেকে বলতে পারবেন যে এটার ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্টটা কি, বা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা এই জিনিসটাকে কি বলি? না স্যার। ইএমএফ। ইএমএফ কথাটা কি আমরা আমাদের লেকচারে কখনো কভার করছিলাম যে ইএমএফ কাকে বলে? স্যার ইলেকট্রোমোটিভ ফোর্স ছিল এটা স্যার। এক্স্যাক্টলি, ইলেকট্রোমোটিভ ফোর্স ছিল। আপনাদেরকে ক্লাসে আমি বলছিলাম যে আমরা যখন ভোল্টেজ সোর্স আঁকি, যখন একটা ভোল্টেজ সোর্স আঁকি, তখন ওই ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে আমরা ই দ্বারা প্রকাশ করি। অনেক সময় আমরা ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে ই দ্বারা প্রকাশ করি। আপনারা যদি মিড টার্মের জন্য পড়ালেখা করে থাকেন, ওখান থেকে আপনারা হয়তো মনে করতে পারবেন যে আমরা ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে ই দ্বারা প্রকাশ করি। এটার কারণ কি, যে আমরা ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে কেন ই দ্বারা জি প্রকাশ স্যার, করি? কারণ ওটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলি আমরা, তাই না? ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে আমরা বলি হলো কি ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই না? কারণ কি জি স্যার। ইলেকট্রোমোটিভ ফোর্স কেন বলি? কারণ পুরো সার্কিটের যে কারেন্টটা আছে বা ইলেকট্রনের মুভমেন্টটা যে আছে, এটা কিন্তু মেইনটেইন করতেছি ওই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা, তাই না? তাহলে ইন এ সেন্স আমরা ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে বলতে পারি যে এটা এক ধরনের প্রেসার ক্রিয়েট করতেছে, আপনার সার্কিটের উপর প্রেসার ক্রিয়েট করতেছে, যে প্রেসারটা ক্রিয়েট করার কারণে ইলেকট্রনটা মুভ করতেছে। আরো সহজভাবে যদি আমরা বলি তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা তুলনা করতে পারি পানির প্রেসারের সঙ্গে। আপনার যদি অনেক উঁচু একটা ওয়াটার ড্যাম যদি থাকে, বাঁধ দেওয়া যদি থাকে পানিতে, আর আপনি যদি বাঁধের নিচে ছোট একটা ফুটা করে দেন, তাহলে কিন্তু ওই ফুটা দিয়ে পানিটা যেতে থাকবে। কেন যেতে থাকবে? আপনি যে স্টোর করে রাখছেন অনেক পানি, উপরের পানি, এই পানিটা আপনার প্রেসার দিতেছে, ওই ফুটাটা দিয়ে পানিটা যাওয়ার জন্য প্রেসার দিতেছে, তাই না? সো এই বিভব শক্তিটার কারণে আপনার ওই ফুটাটা দিয়ে কন্টিনিউয়াসলি পানি যেতে থাকবে, যদিও আপনার ওই জায়গায় কোনো পাম্প টাম্প কিছু নাই, কিন্তু পানিটা শুধু এই বিভব শক্তিটার কারণে পানিটা যেতে থাকবে, তাই না? তাহলে পানিটা যে মুভ করার ক্ষমতা, এই মুভ করার ক্ষমতাটা কোথা থেকে আসতেছে? ওই যে স্টোর করা পানিগুলো আছে, ওই স্টোর করা পানিগুলোর মধ্যে যে পটেনশিয়াল এনার্জি আছে, এই পটেনশিয়াল এনার্জির কারণে। সিমিলারলি আপনার ইলেকট্রোমোটিভ ফোর্স বা এই ম্যাগনেটোমোটিভ ফোর্স, এই দুই ধরনের ফোর্সই আপনার সার্কিটের মধ্যে এক ধরনের প্রেসার দেয়, যেই প্রেসারটার কারণে আপনার ইলেকট্রিক্যাল ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রন, আর এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই আপনার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আপনার যাওয়ার জন্য অনুপ্রেরণা পায়, ইন্সপিরেশন পায়। বুঝতে পারছেন আমার কথাটা? সো ইলেকট্রোমোটিভ ফোর্স আর ম্যাগনেটোমোটিভ ফোর্স জাস্ট হলে গিয়ে আপনার সার্কিটের মধ্যে আপনার এক ধরনের প্রেসার বিল্ড আপ করে। সো সার্কিটের মধ্যে আপনার যদি কোনো প্রেসার না থাকে, ইলেকট্রন গুলো কিন্তু কখনো নেট একদিকে যাবে না, ওরা কিন্তু মুক্তভাবে মানে র্যান্ডমলি ঘোরাফেরা শুরু করবে, যেটার কারণে আপনি কোনো কারেন্ট পাবেন না। কিন্তু যখনই আপনি সার্কিটের মধ্যে একটা প্রেসার দিবেন, তখন নেট একদিকে একটা কারেন্ট বা কোনো কিছু একটা পাবেন, নেট কোনো কিছু একটা পাবেন। সো কোন একটা সার্কিটের মধ্যে এরকম ম্যাগনেটিক প্রেসার কতটুকু আছে, এটা বোঝার জন্য আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স এই কথাটা ইউজ করি। সো কতটুকু প্রেসার আছে এটা আমরা কিভাবে বের করব? জাস্ট আপনি যে কয়েলটা পেঁচাইছেন, এই কয়েলটার টার্ন গুলো আমরা মাপবো যে কয়টা টার্ন আছে, এবং আমরা মাপবো যে কি পরিমাণ কারেন্ট যেতেছে। আপনারা কিন্তু ইন্টারেস্টিংলি একটা জিনিস এখানে খেয়াল করতে পারেন, যে জিনিসটা হলো কি, যে কয়েলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এটার উপরে কিন্তু আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা ডাইরেক্টলি ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই জিনিসটা, যে এটার সঙ্গে কিন্তু আপনার ক্রস সেকশনাল এরিয়া, মানে এটার এরিয়া কত, এটা কিন্তু ইনভলভ না, ডাইরেক্টলি ইনভলভ না। ঠিক আছে? তো ম্যাগনেটোমোটিভ ফোর্সকে আপনারা জাস্ট চিন্তা করতে পারেন যে একটা ম্যাগনেটিক সার্কিটের ব্যাটারি, একটা ম্যাগনেটিক সার্কিটের ব্যাটারি হলো গিয়ে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এখন
এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটিটাও আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে একবার কভার করছি। আপনাদের মনে করার সুবিধার্থে চলেন আমরা এই জিনিসটা আবার মনে করি। পারমিয়াবিলিটি কথাটা আসছে হলে গিয়ে মানে পারমিট কথাটা থেকে, যে কোনো একটা ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ডকে কি পরিমাণ পারমিট করে সেটাই আমরা জানতে পারি এটার পারমিয়াবিলিটি কত সেটার থেকে। ঠিক আছে? সো আপনার যখন একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, ম্যাগনেটিক ফিল্ড তখন ওইটার মধ্যে দিয়ে মোর অর লেস ইউনিফর্মলি পাস করে, ভ্যাকুয়ামের মতো ইউনিফর্মলি পাস করে। কোন যখন একটা ইনসুলেটিং মানে কি, এই ক্ষেত্রে আপনার নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা ভ্যাকুয়ামের মতনই বিহেভ করে, ম্যাগনেটিক ফিল্ড গুলো ভ্যাকুয়ামের মতনই বিহেভ করে। সো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি যে আপনার এটার ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোল গুলো আছে সেই ম্যাগনেটিক ডাইপোল গুলা আপনার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন করে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন করে না। নর্থ থেকে সাউথের দিকে যেই ম্যাগনেটিক ফিল্ড গুলো লাইন গুলো যেতেছে সেই লাইন গুলো ওটার ভিতর দিয়ে যখন যায় তখন এটার ভিতরে যে পোল গুলো আছে এই পোল গুলোর উপর কোনো ইফেক্ট ফেলে না। তো অ্যাকচুয়ালি এটার ভিতরে কোনো পোল থাকেই না, কারণ হলে গিয়ে এটার ভিতরে আপনার এরকম সাউথ আর নর্থের আলাদা কোনো পোলে ডিভাইডেড হয়ে যায় না। কিন্তু আপনার যখন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো যখন থাকে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো কি, যেমন মনে করেন আয়রন। সো আয়রন যখন কোনো ম্যাটেরিয়াল গুলো থাকে, তো মনে করেন এরকম আয়রনের একটা বার আছে আপনার কাছে। সো আয়রনের বারের ভিতর দিয়ে যখন আপনার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যাবে, আয়রনের ভিতর দিয়ে যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যাবে তখন আয়রনের ভিতরে আপনার এরকম ছোট ছোট পোল তৈরি হবে, ছোট ছোট পোল তৈরি হবে। এই পোল গুলো কিরকম হবে? এই পোল গুলার হলে গিয়ে একটা হলে গিয়ে আপনার মনে করেন এখান থেকে ঢুকতেছে, এখানে একটা ম্যাগনেট আছে। সো ম্যাগনেটের স্বাভাবিকভাবে নর্থ থেকে আপনার ইলেকট্রিক ফিল্ড গুলো বের হবে। সো আয়রনের মধ্যে সবসময় চেষ্টা করবে যে এখানে একটা সাউথ আর এখানে একটা নর্থ, এখানে একটা সাউথ এখানে একটা নর্থ, এরকম পোল তৈরি হইতে, মানে ওরা ফিল্ড লাইনের সঙ্গে নিজেদেরকে অ্যালাইন করে ফেলবে, ভিতরে পোল তৈরি হয়ে এরকম অ্যালাইন করে ফেলবে এবং একটা সময় এই পুরোটা অ্যালাইন হয়ে যাবে, সবগুলো যতগুলো ভিতরে এরকম পোল হওয়া সম্ভব সবগুলো এরকম একদিকে অ্যালাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? যখনই ফিল্ড যাবে এরকম সাউথ নর্থ এরকম করে পোল তৈরি হবে এবং পোল গুলো সবগুলো একটা একটার সঙ্গে অ্যালাইন হয়ে যাবে। তো এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি হলো গিয়ে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেগুলোর ভিতরে যে পোল গুলো আছে এগুলো পুরোপুরি অ্যালাইন হয়ে যেতে পারে। সো এই ধরনের ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে খুব সহজে ম্যাগনেটিক ফিল্ড ঢুকতে পারে, যেগুলোর মধ্যে আপনার এরকম সাউথ নর্থ পোল আলাদা হয়ে যায় এবং এই পোল গুলা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে নিজেদেরকে পুরোপুরি ভাবে অ্যালাইন করে ফেলে। ওই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি হলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ধরনের ম্যাটেরিয়াল খুব বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অ্যালাউ করে ভিতরে। সো এটার ফলাফল কি হয়, যে বিভিন্ন দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড গুলো আপনার আসতেছে, বিভিন্ন দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড গুলো যে আসতেছে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো সব কনভার্জ করে ওই ম্যাটেরিয়ালটার কাছে, সবগুলো ম্যাগনেটিক ফিল্ড কনভার্ট করে। সো আপনি মনে করেন ম্যাগনেটিক ফিল্ড গুলো, আমরা আশা করি যে ভ্যাকুয়ামের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম যাবে, তাই না, যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। এখন আপনি মনে করেন যে এটার মাঝখানে আপনি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রেখে দিলেন, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা রেখে দিলে কি হবে, যতগুলো ম্যাগনেটিক ফিল্ড আছে সবগুলো ম্যাগনেটিক ফিল্ড আইসে ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাতে কনভার্ট করার চেষ্টা করবে। সো কি হবে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যেই মুখটা আছে এই মুখে আপনার ফ্লাক্স ডেনসিটি অনেক বেড়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভ্যাকুয়ামের তুলনায় ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লাক্স ডেনসিটি অনেক বেড়ে যাবে। সো তখন আমরা বলি যে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পারমিয়াবিলিটি অনেক বেশি এবং ও অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ডকে অ্যালাউ করে নিজের ভিতরে। ঠিক আছে, এখান থেকে আপনারা একটা কোশ্চেনের ফান্ডামেন্টাল একটা কোশ্চেনের উত্তর দিতে পারবেন ইন্ডাক্টরের ক্ষেত্রে, যে ইন্ডাক্টর আমরা রিয়েল লাইফে যত ইন্ডাক্টর দেখি সব ইন্ডাক্টরের ভিতরে কেন এরকম একটা আয়রনের কোর থাকে, আয়রন বা অন্য কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর থাকে। আপনারা কি উত্তর দিতে পারবেন না যে কেন এটা থাকে? বলতে পারবেন? আমরা তো চাইলে মনে করেন একটা ইলেকট্রোম্যাগনেট বানানোর সময় এটার ভিতরে জাস্ট একটা বাতাস দিয়ে দিলেই পারতাম, কোনো কোর দেওয়ার দরকার ছিল না, কিন্তু বাতাস দিলেও আপনার ইলেকট্রোম্যাগনেট তৈরি হইতো। কেন তাহলে আমরা এখানে একটা কোড দিই, ফেরোম্যাগনেটিক কোড দিই? এটার উত্তর কি দিতে পারবেন আপনারা? যদি পরীক্ষা আপনাদের এরকম কোশ্চেন থাকে যে কেন আমরা এয়ার কোর ইউজ না করে
একটা ফেরাইট কোর ইউজ করি। সেটার উত্তর হিসেবে আপনারা বলবেন যে ফেরাইট কোর আমরা যদি ইউজ করি তাহলে আমাদের ফেরাইট কোর যেহেতু বেশি পারমিয়েবল, ম্যাগনেটিক ফিল্ডের জন্য বেশি পারমিয়েবল, এই জন্য আমরা অল্প জায়গার মধ্যে অনেক শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারি। অল্প জায়গার মধ্যে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড ইন্টারসেক্ট করে, এই জন্য আমরা এয়ার কোর ইউজ না করে ফেরাইট কোর ইউজ করি, যাতে অনেক ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সো এখানে পারমিয়েবিলিটি সংজ্ঞা দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সংজ্ঞা দেওয়া আছে। সো 3 ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে পারমিয়েবিলিটির দিক থেকে যদি আপনারা চিন্তা করেন। একটা হলো গিয়ে ডায়াম্যাগনেটিক, একটা হলো গিয়ে প্যারাম্যাগনেটিক, একটা হলো গিয়ে ফেরোম্যাগনেটিক। সো ডায়াম্যাগনেটিক আমরা ওই এলিমেন্ট গুলোকে বলি যেটা হলো গিয়ে আপনার পারমিয়েবিলিটি ভ্যাকুয়ামের থেকে একটু কম কিন্তু ভ্যাকুয়ামের কাছাকাছি, সেই জিনিসটাকে আমরা বলি হলো কি ডায়াম্যাগনেটিক। মানে এটার ভিতরে আপনার খুব বেশি একটা ডাইপোল ক্রিয়েট হয় না এবং ডাইপোল গুলো নিজেদেরকে অ্যালাইন করতে পারে না, সো ওগুলোকে আমরা বলি হলো ডায়াম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক আমরা ওগুলোকে বলি যেগুলোর পারমিয়েবিলিটি আপনার স্পেসের থেকে বেশি, সেগুলোকে আমরা বলি হলো গিয়ে প্যারাম্যাগনেটিক। মানে এগুলো হলো গিয়ে আপনার ডাইপোল ক্রিয়েট হওয়াটাকে প্রমোট করে, এই ম্যাটেরিয়াল গুলো ডাইপোল ক্রিয়েট হওয়াকে প্রমোট করে এবং স্লাইটলি অ্যালাইন হয়, এই জন্য এটার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড গুলা ঢুকতে পারে। কিন্তু ডায়াম্যাগনেটিক যেটা হয়, ডায়াম্যাগনেটিকটা আপনার ডাইপোল ক্রিয়েট হওয়াটাকে আপনার প্রমোট করে না, সো এটার ভিতর দিয়ে আপনার ম্যাগনেটিক ফিল্ড সহজে ঢুকতে পারে না, সো এটার এই জন্য পারমিয়েবিলিটি ভ্যাকুয়ামের থেকে কম। আর ফেরোম্যাগনেটিক হলে কি যেগুলো হলে খুব সহজেই আপনার এরকম ডাইপোল গুলো ক্রিয়েট করে ফেলে ভিতরে এবং ডাইপোল গুলো খুব তাড়াতাড়ি অ্যালাইন হয়ে যায়, সো আপনার এটার ভিতর দিয়ে খুব সহজেই ম্যাগনেটিক ফিল্ড ভিতরে ঢুকতে পারে, এই জন্য আমরা এই জিনিসটাকে বলি হলো কি ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, পারমিয়েবিলিটি আপনারা যদি ইন্টারমিডিয়েটে পড়ে থাকেন তো পারমিয়েবিলিটির বাংলা ছিল ভেদনযোগ্যতা। তো ওই নামটা দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন যে এটা কি মিন করে, যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কত সহজে ভেদ করতে পারে ম্যাটেরিয়ালটাকে, এটাকে আমরা বলি হলো কি পারমিয়েবিলিটি। ঠিক আছে, পারমিয়েবিলিটি নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? না থাকলে চলেন আমরা নেক্সট টপিকটা দেখি। নেক্সট টপিকটা হলো কি আমাদের রিলাক্টেন্স। রিলাক্টেন্স জিনিসটা হলো কি কোনো একটা সার্কিটের মধ্যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যে বিল্ড আপ করবে, আপনি ইলেকট্রিসিটি দিলেন, ইলেকট্রিসিটি দেওয়ার পরে ওখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স বিল্ড আপ করবে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা বিল্ড আপ করার জন্য ওই জিনিসটা কতটুকু রিলাক্টেন্ট, মানে ওই জিনিসটা কতটুকু বাধা দিবে, ম্যাগনেটিক ফিল্ডটা বিল্ড আপ করার জন্য ওই জিনিসটা কতটুকু বাধা দিবে, সেই জিনিসটাকে আমরা বলি হলো গিয়ে ম্যাগনেটিক রিলাক্টেন্স বা রিলাক্টেন্স। সো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারতেছেন রিলাক্টেন্স জিনিসটা হলো গিয়ে আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স জিনিসটা পড়ছিলাম, সেই রেজিস্ট্যান্সটার ম্যাগনেটিক ইকুইভ্যালেন্স হলো গিয়ে রিলাক্টেন্স। এটা লাগে ইলেকট্রিসিটির ক্ষেত্রে কারেন্ট বিল্ড আপ হতে বাধা দেয় হলো কি রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে স্টাবলিশ হওয়া থেকে বাধা দেয় হলো কি রিলাক্টেন্স। সো রিলাক্টেন্স কে আমরা এই আর দ্বারা প্রকাশ করি এবং আর এর ইকুয়েশনটা হলো গিয়ে L ডিভাইডেড বাই মিউ A। L টা এখানে লেন্থ, মিউটা হলো কি পারমিয়েবিলিটি, আর A হলো কি আপনাদের যে কয়েলটা আছে এই কয়েলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো এই ইকুয়েশনটাকে আপনারা যদি রেজিস্ট্যান্সের ইকুয়েশনের সঙ্গে মিলান তাহলে দেখবেন যে রেজিস্ট্যান্সের ইকুয়েশনটার সঙ্গে এটা অনেক বেশি সিমিলারিটি আছে। রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা কি ছিল? রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা ছিল রো L বাই A। এখানে রোটা ছিল এখানে রেজিস্টিভিটি আর এলটা ছিল এখানে লেন্থ ডিভাইডেড বাই A। সো এখানে দেখবেন যে একদম পুরোপুরি এই রোটা বাদে বাকি ইকুয়েশন একই। ঠিক আছে, সো রোটা এখানে ছিল কি পরিমাণ বাধা দিতে পারে ওই ম্যাটেরিয়ালটা, ওটার একটা পরিমাপ, আর মিউটা হলো গিয়ে এই ম্যাটেরিয়ালটা কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অ্যালাউ করে এটার পরিমাপ। সো এই দুটাই জিনিসকে যদি আপনি মিলান তাহলে দেখবেন যে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যা, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে রিলাক্টেন্স মানে একই জিনিস। সো আমরা এখন পর্যন্ত মোটামুটি 3টা প্রাইমারি প্যারামিটার শিখলাম, যে একটা ম্যাগনেটিক সার্কিটে 3টা প্রাইমারি প্যারামিটার শিখলাম। একটা শিখলাম হলো ফ্লাক্স ডেনসিটি, যে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে কি পরিমাণ ফিল্ড লাইন একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে পাস করতেছে। আরেকটা জিনিস আমরা দেখতে পারলাম সেটা হলো কি ম্যাগনেটোমোটিভ ফোর্স, যে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে যে ফ্লাক্স লাইনটা যে ক্রিয়েট করবে বা ফ্লাক্সটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে একটা কয়েলের মধ্যে দিয়ে, সেটা ডিটারমাইন করবে কি পরিমাণ
ম্যাগনেটোমোটিভ ফোর্স সেখানে আছে এটা। আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো কি, এই যে আপনার ফ্লাক্স লাইনকে যাইতে কে বাধা দিবে, সেটা হলো কি রিলাক্টেন্স। তাহলে এই তিনটা প্যারামিটার থেকে আমরা সহজেই ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ওহমস লকে এস্টাবলিশ করতে পারি। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে ওহমস এর যে লটা আছে, ওহমস লটা কিন্তু আপনার ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রেও সত্য। সো আবারও ফিরে যাই হলে কি যে ওহমস লটা যেই ন্যাচারাল ল এর উপর এস্টাবলিশ, সেই ন্যাচারাল লটাতে আমি এই জিনিসটা বারবার আপনাদেরকে বলি যে ওহমস এর ল এর ন্যাচারাল লটা, এই জিনিসটা আমাদের ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলোর রিঅ্যাকট্যান্স বের করতেও হেল্প করছে। আবার এখন আমাদের এখানে রিলাক্টেন্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স আর ফ্লাক্স ডেনসিটির মধ্যে সম্পর্ক স্থাপনে ওই ন্যাচারাল প্রিন্সিপালটা আমাদের কাজে লাগবে। সো ওহমস ল ন্যাচারাল প্রিন্সিপালটা কি ছিল, যে কোনো ইফেক্ট সমান সমান হবে কজ ডিভাইডেড বাই অপোজিশন, বা আমরা যেটা লিখি মোর কনভেনশনালি যেটা লিখি যে অপোজিশন সমান সমান কজ ডিভাইডেড বাই ইফেক্ট। সো এখান থেকে আপনারা আমাকে বলতে পারবেন যে কি কারণে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হইতেছে। কেউ কি বলতে পারবেন যে কি কারণে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে, বা ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কেন এক্সটেন্ড করতেছে নর্থ থেকে সাউথে? একটু আগে যেটা বললাম যে ম্যাগনেটোমোটিভ ফোর্সের কারণে। স্যার কি বলতেছিলেন? কি কারণে আপনার এই ফ্লাক্স লাইন গুলো তৈরি হবে? মানে একটা এরকম সলিনয়েড আছে, এরকম সলিনয়েডের মধ্যে আপনি ইলেকট্রিসিটি পাস করলেন, ইলেকট্রিসিটি পাস করার কারণেই তো আপনার ফ্লাক্স লাইন গুলো তৈরি হবে, তাই না? ইলেকট্রিসিটি পাস করার আগে তো এখানে কোনো ম্যাগনেটিজম ছিল না। যে মুহূর্তে ইলেকট্রিসিটি পাস করবে তখন একটা ম্যাগনেটিজম তৈরি হবে, এখানে একটা ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হবে, সেটার কারণে তো ফ্লাক্স লাইনটা তৈরি হবে। সো স্বাভাবিকভাবে বুঝে যেতেছে যে আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা হলো আপনার নাম্বার অফ টার্নস টাইমস কারেন্ট, সেটার কারণেই আপনার ফ্লাক্স লাইনস গুলো তৈরি হইতেছে। সো এখানে কজটা অবশ্যই হলে গিয়ে আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স, বা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমাদের যে ব্যাটারিটা ম্যাগনেটোমোটিভ ফোর্স, সেটা হলে কি আমাদের কজ। আর এখানে ইফেক্টটা হলে কি ম্যাগনেটোমোটিভ ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে আমাদের ইফেক্টটা কি হইতেছে, ইফেক্টটা হইতেছে ফিল্ড লাইন, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যে তৈরি হইতেছে এটা হলো কি ইফেক্ট। সো এটাকে আমরা প্রকাশ করতেছি হলে কি ফ্লাক্স ডেনসিটি দিয়ে, ফ্লাক্স ডেনসিটি বা ফাই দিয়ে, যে কি পরিমাণ ফিল্ড লাইন আপনার বের হইতেছে আর কি পরিমাণ ফিল্ড লাইন ঢুকতেছে, ওইটাই তো আমরা ওয়েবার পার মিটার স্কয়ার দিয়ে বের করতে পারি, সেটা হলো ফ্লাক্স ডেনসিটি। আর এখানে অপোজিশনটা দিতেছে হলো কি রিলাক্টেন্স, যে কোনো একটা সার্কিটে এই ম্যাগনেটিজমটা বিল্ড আপ করার জন্য যেই উৎসাহটা দরকার, ওটাকে ও অপোজ করতেছে। মানে ও চাইতেছে না যে ম্যাগনেটিজমটা বিল্ড আপ করছে, চেষ্টা করতেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে বাধা দেওয়ার জন্য। যে এই জিনিসটা সেটাকে আমরা বলি লিখি অপোজিশন, সেটা হলো কি রিলাক্টেন্স। সো এখান থেকে আমরা ওহমস এর লটা পাই, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ওহমস এর লটা পাই, যেটাকে আমরা লিখতে পারি যে ফাই সমান সমান এফ ডিভাইডেড বাই আর। ঠিক আছে? সো এই যে অপোজিশনটা রিলাক্টেন্স, এই রিলাক্টেন্সটা কি কারণে হয়, এটা কি আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে একটা সার্কিট কেন রিলাক্টেন্ট থাকে ম্যাগনেটিক ফিল্ড কে বিল্ড করার জন্য? কোন একটা সার্কিট কেন রিলাক্টেন্ট থাকে? আচ্ছা, যাই হোক, কোনো আইডিয়া নেই। কারেন্টের রেজিস্ট্যান্স তো থাকে ওই ভোল্টেজকে বাধা দেওয়ার জন্য, তাহলে রিলাক্টেন্স। আপনি বললেন যে কারেন্টের রেজিস্ট্যান্স থাকে ভোল্টেজকে বাধা দেওয়ার জন্য। হ্যাঁ, না না, উল্টোটা বলছেন, ভোল্টেজের কারণে রেজিস্ট্যান্সটা কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে। মানে ভোল্টেজটা হলো কি কজ আর কারেন্টটা হলো কি ইফেক্ট। কোন একটা সার্কিটে আপনার যখন ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করে, তখন ইলেকট্রিসিটি পাস করার কারণে আপনার এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়,
এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে আবার একটা ভোল্টেজ ইনডিউসড হয়। মনে আছে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, কোন একটা কন্ডাক্টর যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, কোন একটা সার্কিট যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তখন ওই সার্কিটের মধ্যে ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা ইএমএফ জেনারেট হয়, ভোল্টেজ জেনারেট হয়। ওই ভোল্টেজটা কিন্তু চেষ্টা করে যে সবসময় এই কারেন্টটা পাস করাকে বাধা দিতে। ঠিক আছে, ওই ভোল্টেজটার ডাইরেকশন এরকম হয় যে ও কারেন্টটা পাস করতে বাধা দিবে। ঠিক আছে, জি স্যার। সো এটা ডিপেন্ড করবে যে কোন সার্কিটে যে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হবে, এই ভোল্টেজটা তৈরি হওয়ার উপর ডিপেন্ড করবে যে কারেন্টকে কি পরিমাণ বাধা দেবে। সো ও যদি কারেন্টকে যাইতে বাধা দেয়, তা কারেন্ট যদি কম হয়, সেই ক্ষেত্রে আপনার এফ এর মানটা কমে যাবে না? কারণ এফ সমান সমান কি, এফ সমান সমান এন আই, আইটা যদি কমে যায় তাহলে এফ ও কমে যাবে। সো তখন কি হবে, আপনার ফাই এর পরিমাণও কমে যাবে। তাহলে ওই যে একটা সার্কিটে ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনার যে ইএমএফ তৈরি হইতেছে, ওইটার কারণে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে সার্কিটটা কারেন্টের প্রবাহটাকে বাধা দিতেছে। তো ওইখান থেকে আসলে আপনার রিলাক্টেন্সটার উদ্ভব হইতেছে। বুঝতে পারছেন? সো এই জন্য আমি বললাম যে আপনারা যখন ম্যাগনেটিক সার্কিট পড়বেন তাহলে এটার সাথে সাথে ইন্ডাক্টর পড়বেন। তো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্ডাক্টরের সবকিছু মোটামুটি আপনারা ভুলে গেছেন। তো আপনারা যখন রিভিউ করবেন তখন আপনারা ম্যাগনেটিক সার্কিট আর ইন্ডাক্টর সাইড বাই সাইড রিভিউ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের মনে করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো ফাইনালি আমরা আজকে যে পর্যন্ত আসলাম সেটা হলো গিয়ে ম্যাগনেটাইজিং ফোর্স কাকে বলে। আমরা তো এতক্ষণ পর্যন্ত ম্যাগনেটোমোটিভ ফোর্স দেখলাম, ওহমস এর ল দেখলাম। এখন আমরা ফাইনালি যে জিনিসটা দেখবো, এই জিনিসগুলো আমাদের অঙ্কতে লাগবে। এই জিনিসগুলো আপনাদের কোনো সংজ্ঞা আকারে লাগবে না, ম্যাগনেটাইজিং ফোর্স আর এই যে মডিফাইড আপনার ইকুয়েশন ফর ফ্লাক্স ডেনসিটি, এই দুটো জিনিস আপনাদেরকে পরবর্তী ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো হিস্টেরেসিস এবং অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। সো আপনারা মনে রাখবেন যে ম্যাগনেটাইজিং ফোর্স আমরা ওই জিনিসটাকে বলি যে পার ইউনিট লেন্থে কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে, সেই জিনিসটা বোঝার জন্য আমরা ম্যাগনেটাইজিং ফোর্স কথাটা ইউজ করি। সো ম্যাগনেটাইজিং ফোর্স আর কিছুই না, সেটা হলো জাস্ট এফ ডিভাইডেড বাই এল, মানে পার ইউনিট লেন্থে কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে, সেই জিনিসটাকে আমরা বুঝি হলো কি ম্যাগনেটাইজিং ফোর্স কথাটা দিয়ে। সো এটাকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে, আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাই জিনিসটা হলো কি এন আই ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এটা এককটা যদি আপনারা দেখেন, এটা এককটা হলো কি অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। অ্যাম্পিয়ার মানে তো আপনারা বুঝেন কারেন্টের অ্যাম্পিয়ার, এন এর একক হলো কি টার্ন, কতগুলো টার্ন আছে, ডিভাইডেড বাই মিটার, লেন্থের একক মিটার। ঠিক আছে, সো আমরা ফ্লাক্স ডেনসিটিকে এই ম্যাগনেটাইজিং ফোর্স আর পারমিয়াবিলিটি দিয়ে প্রকাশ করতে পারি। সো আমরা ফ্লাক্স ডেনসিটিকে তখন লিখি পারমিয়াবিলিটি টাইমস ম্যাগনেটাইজিং ফোর্স। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব, অঙ্কতে আমরা দেখব যে ফ্লাক্স ডেনসিটি আর এই ম্যাগনেটাইজিং ফোর্স, এই দুটো দিয়ে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স আদান প্রদান হইতেছে এবং হিস্টেরিসিস কিরকম সেই জিনিসটা দেখবো। সো এই পর্যন্তই ছিল আজকের লেসন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আগের স্লাইডে পাওয়ার ফোর্সে যে ল্যাগিং দেওয়া ছিল না, ওইটা তো একই লেখা, ওইখান দিয়ে একটু দেখান তো। এটা নাকি আগের ক্লাসের স্লাইডের কথা আগের বলতেছেন? স্লাইডে স্যার আগের দিন। আগের ক্লাসের স্লাইডে? জি স্যার, পাওয়ার ফোর্সে ল্যাগিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি বের করি সার্কিট। পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ল্যাগিং লিডিং পাওয়ার ফ্যাক্টর যে ছিল ওটার কথা বলতেছেন আপনি? জি স্যার। আচ্ছা, বলেন এখানে কি সমস্যা, মানে এই জিনিসটা কি আপনি বুঝেন নাই নাকি কোনো কোশ্চেন আছে আপনার? জি স্যার, এখানে এই যে এখানে দোনোটার কন্ডিশনই কিন্তু একরকম লেখা আছে। হ্যাঁ, দুটোটার কম্বিনেশন একই রকম, আপনি ঠিক কথা বলছেন। মানে পাওয়ার ফ্যাক্টর যদি আপনার লিডিং ও হয় তাইলেও আপনার cos থিটার ভ্যালু যা আসবে, পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং ও হয় তারপর কিন্তু cos থিটার ভ্যালু একই আসবে, তাই না? জি স্যার।
তাহলে আপনি লিডিং বা ল্যাগিং কিভাবে বুঝবেন? লিডিং বা ল্যাগিং বোঝার জন্য আপনাকে জাস্ট দেখতে হবে এখানে কি থিটা ভিটা বড়, পজিটিভের দিকে থিটা ভিটা বড় নাকি পজিটিভের দিকে থিটা এটা বড়, এই জিনিসটা আপনাকে লিখতে হবে। সো এই জিনিসটা, এই কনভেনশনটা আমরা তৈরি করছি কেন? লিডিং বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের কনভেনশনটা আমরা তৈরি করছি কেন? আপনি মনে করেন আপনি একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আপনি কোনো একটা বাসায় গেছেন, কোনো একটা বাসায় গিয়ে আপনি মিটারের মধ্যে তো জাস্ট দেখতে পারবেন যে পাওয়ার ফ্যাক্টরটা কত, তাই না? হ্যাঁ আপনি যদি আপনাদের বাসার নিচে মিটার দেখার আপনাদের যদি কারো সুযোগ থাকে, তাহলে আপনারা একটু মিটারটা যেয়ে দেখেন, মিটারের মধ্যে কিন্তু পাওয়ার ফ্যাক্টর দেখেন, ঠিক আছে? ইলেকট্রিক যে মিটারটা আছে যেটা দিয়ে আপনার বিল ক্যালকুলেট করে, ওই মিটারটাতে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা দেখে। এখন আপনাকে যদি শুধু পাওয়ার ফ্যাক্টরটা আমি দেখাই, তাহলে কি আপনি কি বুঝতে পারবেন যে এখানে কি আপনার কারেন্ট আগায় আছে নাকি ভোল্টেজ আগায় আছে? এটা কি আপনার পক্ষে বোঝা কখনো সম্ভব কস থিটা দেখে শুধু? না স্যার। এই জন্যই আমরা এই কথাটার শেষে কমা দিয়ে লিখি যে cos থিটা কমা লিডিং বা cos থিটা কমা ল্যাগিং, যাতে আমরা বুঝতে পারি যে অরিজিনাল যে অ্যাঙ্গেলটা ছিল থিটা, এটার ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ। সো থিটার ভ্যালু যদি আপনার পজিটিভ হয় তাহলে তখন হলো কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর থিটার ভ্যালু যদি নেগেটিভ হয় তখন হলো কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। সো আপনি যদি একটা ইঞ্জিনিয়ারকে এখন যদি বলেন যে আমার পাওয়ার ফ্যাক্টর হলো কি 0.7 এবং এটা হলো কি লিডিং, তখন ইঞ্জিনিয়ারটা খুব সহজে বোঝা যাবে না যেখানে কারেন্ট ভোল্টেজ লিড করে আছে, তখন ও এটার অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে পারবে। আপনি কি আমাকে বলতে পারবেন যে একটা ইঞ্জিনিয়ারের কেন জানা দরকার যে cos থিটার মান কত আর এটা কি লিডিং না ল্যাগিং? জানি না স্যার। এটা জানতে হবে যে আপনার ম্যাক্সিমাম পাওয়ারটা কি ট্রান্সফার হইতেছে নাকি এটা ইনশিওর করার জন্য। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে cos থিটার মান যদি 1 এর থেকে কম হয় তাহলে কিন্তু আপনার পাওয়ারের পরিমাণটা হাইয়েস্ট এর থেকে কমে যায়, তাই না? আপনার হাইয়েস্ট পাওয়ার কত হইতে পারতো? হাইয়েস্ট পাওয়ার হইতে পারতো VRMS IRMS, তাই না? এর হ্যাঁ বেশি তো আপনার পাওয়ার হওয়া সম্ভব না, কারণ cos থিটা না। তো আপনার 1 এর থেকে বড় হইতে পারে না, তাই না? সো আপনার মনে করেন কোন একটা বাসায় গেছেন, আপনি কোন একটা বাসায় গিয়ে দেখলেন যে আপনার যতটুকু পাওয়ার ট্রান্সফার হওয়ার কথা তার থেকে আপনি পাইতেছেন পাওয়ার কথা VRMS IRMS, কিন্তু আপনি পাইতেছেন 0.7 VRMS IRMS। তার মানে কি আপনি ম্যাক্সিমাম পাওয়ার যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু আপনি পাইতেছেন না, তার মানে আপনি কিছু পাওয়ার আপনার ওই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কারণে লস হইতেছে, তাই না? জি স্যার। কিন্তু আপনি একটা ইঞ্জিনিয়ার হিসেবে কি চাইবেন? যে ম্যাক্সিমাম পাওয়ার যাতে ট্রান্সফার হয় ওটা ইনশিওর করা, এটা হলে কি একটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজ, তাই না? যাতে লস কম হয়, লসটাকে মিনিমাইজ করেন। তো এখন আপনি মনে করেন জানলেন যে এটার হলে গিয়ে 0.7 হলে গিয়ে আপনার পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার ফ্যাক্টরটা হলে কি লিডিং। লিডিং কথাটার অর্থ কি? কারেন্ট হলে গিয়ে ভোল্টেজকে লিড করতেছে। এখন হলে কারেন্ট কখন আপনার ভোল্টেজকে লিড করে? কারেন্ট তখনই আপনার ভোল্টেজকে লিড করে যখন আপনার এই জিনিসটা হলে গিয়ে ক্যাপাসিটিভ, যখন সার্কিটটা হলে গিয়ে ক্যাপাসিটিভ তখন হলে গিয়ে কারেন্ট ভোল্টেজকে লিড করে। তাইলে আপনি যদি মনে করেন টোটাল সার্কিটের সঙ্গে একটা সার্টেন ইন্ডাক্টর যদি কানেক্ট করে দেন, তাহলে ওই ইন্ডাক্টর আর ক্যাপাসিটর একে অপরকে কাটাকাটি করে দিবে না? কারণ আমরা কি জানি ইন্ডাক্টর হলে গিয়ে ক্যাপাসিটরের উল্টা। ইন্ডাক্টরের ক্ষেত্রে আপনার হলে গিয়ে কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে থাকে। তা আপনি যদি জানেন যে এটা পাওয়ার ফ্যাক্টর হলে গিয়ে 0.7 লিডিং, তার মানে আপনার টোটাল সার্কিটে ক্যাপাসিটরের পরিমাণ বেশি। এখন আপনি ওই সার্কিটের সঙ্গে যদি একটা ইন্ডাক্টর লাগাই দেন তাহলে পুরো সার্কিটটা একটা ব্যালেন্সড অবস্থায় চলে আসবে না? জি স্যার। তখন একটা চান্স থাকবে যে আপনার পাওয়ার ফ্যাক্টরটা আবার 1 এ ফেরত আসবে। বুঝতে পারছেন? আপনি ম্যাক্সিমাম পাওয়ারের কাছাকাছি চলে যেতে পারবেন। এই জন্য আপনার এই লিডিং বা ল্যাগিং কথাটা জানা লাগে যে আপনি কি এই সার্কিটের সঙ্গে ক্যাপাসিটর যোগ করবেন নাকি ইন্ডাক্টর যোগ করবেন পুরো সার্কিটটাকে আবার ব্যালেন্স করে ফেলার জন্য। তো তাহলে থিটার মান দিয়ে দেখতে হবে এটা লিডিং না ল্যাগিং। হ্যাঁ, থিটার মানটা দিয়ে দেখতে হবে যে এটা কি লিডিং না ল্যাগিং। এটা একটা ভালো কোশ্চেন করছেন আপনি। এই জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে অনেক বেশি ইনভলভ, যে লিডিং না ল্যাগিং। স্যার এখানে কেন একই রকম লাগছে? দুইটা তো দুই রকম হওয়ার কথা না, লিডিং আর ল্যাগিং। একটা একটা তো কারেন্ট লিড করবে ভোল্টেজকে, আরেকটা তো কারেন্ট ল্যাগ করবে ভোল্টেজকে। আপনি কথাটা পড়েন, ঠিক আছে? কথাটার মধ্যে কি লেখা আছে? ইফ দ্য কারেন্ট লিডস দ্য ভোল্টেজ অ্যাক্রস এ লোড, দ্য লোড হ্যাজ এ লিডিং পাওয়ার ফ্যাক্টর। মানে আপনার কারেন্ট যদি ভোল্টেজকে লিড করে, মানে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল যদি ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল থেকে বড় হয়, তখন হলো কি আপনার লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ইফ দ্য কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ, সে তখন আমরা বলি যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তার মানে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল ভোল্টেজ থেকে কম হবে। সো লিডিং বা ল্যাগিং এর দুইটা জিনিসই হলো কারেন্টের পার্সপেক্টিভ থেকে হিসাব করি আমরা। তো দুইটা একই কথা হইলো কিভাবে? দুইটা ডিফারেন্ট কথা বলছো না?
জি স্যার। এটা একটা ভালো কোশ্চেন করছে। আর কোনো কোশ্চেন আছে আপনার এখান থেকে? এখানে ঠিক আছে। আচ্ছা, সো আমি এক্সপেক্ট করবো যে আপনারা এই ম্যাগনেটিক সার্কিটের যে স্লাইডটা আছে আর ইন্ডাক্টরের যে নোটটা আছে এটা অবশ্যই কম্পেয়ার করে পড়বেন। আমার মনে হয় এটাতে আপনাদের ফাইনালের জন্য অনেক হেল্প হবে। আপনারা যদি এই জিনিসটা না করেন তাহলে আপনারা দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে ইন্ডাক্টর ক্যাপাসিটরের ইকুয়েশন গুলো গুলাই ফেলবেন। সো আমার মনে হয় যে আপনাদের খুব সাউন্ড নলেজ থাকা দরকার যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে। যেহেতু আপনাদের সিলেবাস ছোট হয়ে যাচ্ছে সেহেতু আপনাদের প্রত্যেকটা টপিকের উপর ইমফেসিস কিন্তু অনেক বেশি পড়বে। এই জন্য আপনারা এখন থেকে যদি এই জিনিসগুলো রিভিউ করেন তাহলে দেখা যাবে যে আপনারা ক্লাসও এনজয় করবেন। ক্লাসের মধ্যে আপনাদের যে এরকম আপনারা যে কোশ্চেন করলেন আজকে এরকম কোশ্চেন করবেন, তখন ক্লাসটা আরো লাইভলি হবে। বুঝতে পারছেন? সো আপনারা অবশ্যই স্লাইডগুলো রিভিউ করবেন। এরকম কোনো কোশ্চেন থাকলে আমাকে পরের ক্লাসে জানাবেন। ঠিক আছে? আপনাদের আর কারো কোনো কি স্যার কোশ্চেন? হ্যাঁ বলেন। স্যার আচ্ছা স্যার আমি তো মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায় স্যার। এই যে হ্যাঁ। আমাদের যে স্লাইড গুলো পড়াইছে শুধু এইগুলোই টপিকস হিসেবে থাকবে জি, এক্সামে? এগুলোই আপনার সিলেবাস হিসেবে কাজ করবে। ঠিক আছে? এক্সামের ক্ষেত্রে আপনার এগুলোই সিলেবাস হিসেবে কাজ করবে। আর তবে আপনাদের এক্সামের আগে আমি আপনাদেরকে টপিক লিস্ট অবশ্যই দিয়ে দিব। আমরা যেমন মিড টার্মের আগে আমরা যেমন রিভিউ ক্লাস করতাম সেরকম আমরা অবশ্যই রিভিউ ক্লাসের মতো করে টপিক গুলাকে সামারাইজ করে আপনাদেরকে দিব যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তবে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা স্লাইডের মধ্যে আপনাদের সংজ্ঞাগুলোকে ইনক্লুড করে দেওয়ার, যাতে আপনাদের বাসায় বসে কষ্ট করে বই থেকে সংজ্ঞা না বের করতে হয়। ঠিক আছে? আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ওই যে ইম্পিডেন্সের মধ্যে হ্যাঁ, ইম্পিডেন্স এটা বের করি। এক্সাম্পল 14.7 এর যে ওই ম্যাথ গুলা দেওয়া আছে না, একটু দাঁড়ান আমি বের করি। 14.7 ইম্পিডেন্স। 14.7 হ্যাঁ পাইছি, আমি শেয়ার করতেছি। দাঁড়ান। বলেন। শেয়ার হয় নাই এখনো। শেয়ার হওয়ার কথা, স্যার দেখেন তো। স্যার হয়ে গেছে তো শেয়ার। হ্যাঁ বলেন। স্যার এখানে একটু বোঝা যাবে। বলছে if the source current lead the applied voltage, এখানে এটা কিভাবে কাউন্ট করবে? কিভাবে কাউন্ট করবেন চলেন দেখি। তাহলে এখানে আপনার ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে আর কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে, তাই না? দুইটাই হলো গিয়ে সাইন আকারে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে ভোল্টেজ আর কারেন্টের আপনার এক না, ফেজ অ্যাঙ্গেল এক না। তাহলে চলেন আমরা এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্সটা বের করি। আমি অ্যানোটেশন অন করে আপনাদের ফেজ ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এটা কি, এটার ক্ষেত্রে আপনার ভোল্টেজ আর কারেন্টের রিলেটিভ ফেজ ডিফারেন্স কত। তাহলে মনে করেন এখানে আমার থিটা ভি আছে কত, থিটা ভি আছে হলে কি আপনার 10 ডিগ্রি, তাই না? থিটা ভি আছে হলে 10 ডিগ্রি। আর থিটা আই কত আছে? থিটা আই -80 ডিগ্রি, -80 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আপনি যদি এখন থিটা বের করেন, থিটা মানে কি? থিটা ভি সমান সমান থিটা ভি মাইনাস থিটা আই, তাই না? তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করে তাহলে কত আসবেন? শুধু 90 ডিগ্রি আসবে না? 10 মাইনাস -80, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পারতেছি? এখানে আমরা দেখতেছি যে ভোল্টেজের অ্যাঙ্গেলটা কারেন্টের থেকে বেশি, তাই না? ভোল্টেজের অ্যাঙ্গেলটা কারেন্টের থেকে বেশি না? পজিটিভ দিকে, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ। সো তুলনা করলে এইটা বড়, -80 থেকে 10 বড় না? তার মানে কি, যদি আপনি প্লটটা আঁকেন তাহলে হলো কি ও 0 10 ডিগ্রি আগে শুরু হয়েছে, আর এটা হলো কি 0 থেকে 80 ডিগ্রি পরে শুরু হয়েছে, তাই না? তাহলে এ আগায় আছে, অবশ্যই এ আগায় আছে। তাহলে কোনটার ক্ষেত্রে আপনার ভোল্টেজ আগায় থাকে? আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ আগায় থাকে, তাই না? তাহলে পুরো লোডটা হলো কি ইন্ডাকটিভ, তাহলে আমরা এখানে সূত্রটা খাটাবো হলো গিয়ে এক্সএল এর, ইন্ডাক্টরের। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? না স্যার।
এরকম কোশ্চেন করা অনেক ভালো, আমার কাছে মনে হয় যে কোশ্চেন করলে আমার পড়াটা ফ্রুটফুল হতেছে, আপনারা আসলে কিছু বুঝতেছেন। সো আপনারা, আমি আশা করবো যে আপনারা নেক্সট ক্লাসে এরকম আজকের স্লাইডটা দেখে আসবেন, আর আমরা নেক্সট ক্লাসে হিস্টেরিসিস থেকে শুরু করে ফার্দার ম্যাগনেটিক সার্কিটটা দেখবো। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিতেছি। আপনাদেরকে থ্যাংক ইউ। আপনারা সবাই রোল দিচ্ছেন, অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? জি স্যার, দিস ইজ চ্যাট বক্স, দিস। আচ্ছা, আপনাদের সিআর মনে হয় আজকে জয়েন করেন নাই, তাই না? জি স্যার, আসে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।